গ্রীষ্মের গরমে সূর্যমামা মাথার উপরে সমস্ত তেজ ছড়িয়ে দিচ্ছে, যেন কোনোকালে শত্রুতার প্রতিশোধের নেশায় মিলেছে। চারদিকে শুধু গরমের উত্তাপ, গাছের পাতা নড়ছে তো সেই বাতাসও জানান দিচ্ছে আমি গ্রীষ্মকাল। গরম হওয়ার প্রবাহ, আগুনের ঢালা সূর্য, তেতে ওঠা মাটি, ক্লান্তি, অবসাদ ও ঘামাক্ত দেহসহ মিলিয়ে গ্রীষ্মকাল। গ্রীষ্মের দাবদাহ প্রকৃতির সকল কোমলতাকে মুছে দিয়ে প্রকৃতিকে ছড়িয়ে দেয় প্রচণ্ড দহন জ্বালা। এই সময় প্রায় পুকুর মাঠঘাট শুকিয়ে যায়, পশু পাখিও গরমের দাবানলে নিস্তেজ হয়ে পড়েছে। এই খা খা রোদের মাঝে এসব ঘটনা ঘটেছে। চুল কেঁচিতে নিয়ে যেতেই আয়শা গরম কাঁপুনিতে চিৎকার করে উঠল, আমার চুল ছিঁড়ে দাও। কিন্তু কে শুনে কার কথা? মৃদু আশার কান্নাকে নিজের রাগের প্রতিষেধক বলে মনে করেছে। আশার চোখের পানি মৃদু জ্বালা জুড়িয়ে দিচ্ছে। হাসতে হাসতে কাজে চালালো চলে। এ কি এমন লাগছে কেন? বলে হাতের দিকে তাকিয়ে দেখলো তার নিজের হাত কেটেছে। আয়শার চুল ধরে রাখা হাত যেমন ছিল তেমনই আছে, শুধু চুলে তার হাতে নেই। চোখ সূক্ষ্ম করে সামনে তাকাতেই চমকে উঠল। অস্পষ্ট স্বরে বলে উঠল, আশিক স্যার। তবু আর সিয়াম অফিসের রুমে ছেড়ে থেকে আশিকের নাম্বার জোগাড় করে সব ঘটনা বলেছে। আশিক গুরুত্বপূর্ণ মিটিং ছিল, যেখানে তার বাবা চাচাও ছিল। আশিকের স্পিচের মাঝেই কল আসে। এরপর কল বাজতে আশিক রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে শুভ আর সিয়ামের মুখে আসার কথা শুনতেই কল কেটে দিল। বাকিটুকু শোনার সময় আছে বলে মনে করলো না। সিয়াম আর শুভকে আশিক চেনে, অন্তর্বিয়েতে ভালোভাবে পরিচিত হয়েছে। বিয়ে করে আসার পাশেই সকলকে আশিক চোখে চোখে রাখে। মিটিং রেখে দ্রুত পায়ে হনহনিয়ে বেরিয়ে গেল অফিস থেকে। তার বাবা চাচার সাথে আকাশও অনেক ডেকেছে, কিন্তু কোনো পরোয়া না করে কারো উত্তর না দিয়ে চলে গেছে। যদিও কারো উত্তর দেওয়ার মতো পরিস্থিতি বা সময় কোনোটাই আশিকের ছিল না। মন ছিল অষ্টদশী মেয়ের কাছে। তার কিছু হয়ে গেলে সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। মৃত্যুর হাতে আসা চুল দেখে এক মুহূর্তের জন্য আশিকের হৃদস্পন্দন থেমে গেছিল। আর এক সেকেন্ডের দেরি হলে আশিক এই অঘটন থেকে তার প্রেয়সীকে রক্ষা করতে পারত না। আশার হাতে একটানে নিজের বুকে আনলো। হঠাৎ আক্রমণে আয়শা আর ঘাবড়ে গেল। সাথে সাথে বুক থেকে মাথা তুলে আঁখি দুটি এক চেনা পুরুষকে দেখতে পেয়ে এতক্ষণে আবেগ সব নিগড়ে বের করলো। মুখে হাত দিয়ে দিল যাতে কিছু না বলে। আবার পেশিবহুল বুকে জায়গা করে নিল আশিক। মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল যাতে আর ভয় না পায়। মিনিট পাঁচেক পর আস্তে ধীরে শোধালো, ভয় পেয়েছিস? আশি এখনো আশিকের বুকের পরে আছে, দুহাত দিয়ে আশিকের শার্ট খামচে ধরে আছে, যেন এটাই তার সমস্ত মান, অভিমান, আবদার, অভিযোগ বিচার দেওয়ার জায়গা। বড্ড আপন মনে হয় এই বুক। আয়শা কোনো উত্তর দেওয়ার আবারও আশিক আরও নরমভাবে শোধালো, বেশি ভয় পেয়েছিস? আয়শা মাথা নাড়ালো আর অস্পষ্ট স্বরে বলল, হুম, আমি এসে গেছি। এ দেহে প্রাণ থাকতে তোকে কেউ স্পর্শ করতে পারবে না। আর যেই হাত তুই পর্যন্ত গেছে সেই হাত তার নিজের কলিজা মেপে দেখবে। আয়শার দুই গালে হাত রেখে মাথা উঁচু করে চোখের পানি মুছে দিল। আশিকের ভিজে ফেলছে নাকের জলে চোখের জলে। আশিকের শার্ট ভিজে ফেলছে নাকের জলে চোখের জলে। কালো শার্ট হয় কিছু বোঝা যাচ্ছে না, শুধু ভেজা অনুভব করতে পারছে। আয়শা নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল আশিকের দিকে। মুখ বরাবর চুলগুলো সারা কপাল জুড়ে বিচরণ করছে গরমের কারণে। ঘেমে কপাল লেপ্টে আছে চুলগুলো। কেমন অগোছালো এই আশিককে দেখে আয়শা ভয় পেল। এরকম পাগলের মতো কখনই দেখেনি আগে আশিককে। আশিক আশাকে কোলে তুলে নিল। ওখানে উপস্থিত সবার চোখও চড়গাছ। তারা এতদিন ম্যাচুরিটি এক আশিক ছেলেকে দেখেছে। ইন্টার ফার্স্ট ইয়ারের এক একটা মেয়ের জন্য এভাবে নরম হয়ে কথা বলছে। হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ জানে না যে আশিক আশার চাচাতো ভাই। আশিক নিজেও এ পরিচয় দেয় না কোথাও। অনেকে কানাঘুষা করেছে। সবসময় মেয়েদের নিয়েই আলোচনা হয়, কারণ ছেলেরা যতই খারাপ হোক সমাজে তাদের নিয়ে এক কথার উপরে দু কথা ওঠে না। আশিক আশাকে পাঁচ কোলে তুলে দিল। আশা অনুভূতিহীন হয়ে গেছে। তার সাথে কোনো এসব হচ্ছে।
আশিক সেখানে কোনো কথা না বলে সোজা চলে গেল বাইরে। তখনই আশাক এসেছে। মিটিং ছেড়ে আসার ছেলে বা কাজ ফাঁকি দেওয়ার মতো ছেলে আশিক নয়। কিন্তু হঠাৎ কি হলো এই জন্য আকাশও পিছু পিছু এসেছে। আশাকে আশিকের কোলে দেখে বিচলিত কণ্ঠে বলো, ভাইয়া আমার বোনের কি হয়েছে? আশিক বাইকের চাবি আকাশের হাতে দিয়ে বলো, এইটা নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, বাড়িতে আয় সব বলছি। আয়েশা এই মুহূর্তে বাইকে ওঠার মতো পরিস্থিতিতে নেই, তাই আশিক একটা রিক্সা নিয়ে আয়েশাকে পাশে বসিয়ে নিয়ে গেল। রিক্সা থেকে নেমে আবারও পাসকল তুলে দিলে বাড়ির মধ্যে প্রবেশ করলো। আয়েশাকে খুলে দেখে দৌড়ে আসলো সবাই। ইয়াসমিন বেগম তো কান্না জুড়ে দিয়েছে। কি হয়েছে আমার মেয়েটার, কোথায় লেগেছে? আশিক বলল, পড়ে গেছে, সামান্য ব্যথা পেয়েছে। ছোট আম্মু, রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না। বাড়িতে এই সম্পর্কে কিছু জানাতে চাইল না আশিক। সোজা আয়েশার রুমে নিয়ে বিছানায় রেখে বলো, তুই এই সম্পর্কে বাড়িতে কিছু বলিস না, আমি সামলে নিব, ঠিক আছে? আয়েশা শুধু মাথা নাড়ল, আর একদম কাঁদবি না। বলি আশার মাথা থেকে হিজাব সরিয়ে লম্বা চুলগুলো নিজ হাতের সামনে এনে পরখ করে নিল কাটতে পেরেছে নাকি। কিন্তু আশিক শেষ রক্ষাটা করে নিয়েছে, এটা ভাবতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মাথায় হাত বুলিয়ে বলল, গোসল সেরে নিয়ে খাবার খাবি, একদম কোনো খারাপ করবি না। আমি কিন্তু ঠিক 1 ঘন্টা পর তোকে কল করব, সাথে সাথে ধরবি, আর মন খারাপ যেন না শুনি। কথাটা কোনো মনে থাকবে? আশার কান্না সে কবে থেমেছে আশিকে কোলে নেওয়া দেখে। এত মানুষের মাঝেও আশিক তাকে কোলে নিয়ে আনলো, এটা তো চমকানোর বিষয়। সে এখন একটা ঘড়ির মধ্যে আছে। আশিক চলে গেল। গেটে আসতে আকাশ বাড়িতে হতদন্ত করে ঢুকছে। মাঝপথে আশিকে দেখা পেয়ে বলল, ভাইয়া কি হয়েছে আমাকে বলো। আশিক সম্পূর্ণ ঘটনা সংক্ষেপে আলোচনা করলো। ভাইয়া, আগে বলে না কেন, আমি ওই মেয়েকে শেষ করে দিতাম মানুষের মাঝেই। আমার বোনের সাথে অসভ্যতা করার সাহস কে করে পায়? আকাশ ওর আগে দুটো লাল হয়ে গেছে। না জানি তার বোনটা কত কষ্ট পেয়েছে। ভেবে বুকটা মোচড় দিয়ে উঠল। তুই ভাবিস না আকাশ, কোনো ভাইয়া তুমি কি করবে? তুই শুধু আমাকে একটা হেল্প করবি, কারণ আমি চাই না তোর বোন ব্যতীত অন্য কোনো নোংরা নর্দমায় আমি হাত দেই, সে যে কারণেই হোক। যে মানুষের সামনে তোর বোনকে কষ্ট দেওয়ার অধিকার দেখাইছে, সেই মানুষের সামনে ও আর আসতে পারবে না। কিন্তু কি করে ভাইয়া? তাই বুঝতে পারবি, এখন চল, মিটিং শেষ করতে হবে। ভাইয়া, তোমার উপর বড় আব্বু খুব রেগে আছে। হঠাৎ মিটিংয়ের মাঝে চলে এসেছো, আমার কিছু বলেও না আসনি। কেয়ার্স, আমি কারো পরোয়া করি না। প্রতিটি সেকেন্ডের মূল্য ছিল আমার কাছে, আর 1 সেকেন্ড লেট হলে আমি সর্বনাশ ঠেকাতে পারতাম না। তোর বোনের থেকে মূল্যবান আমার জীবনে দ্বিতীয় আর কোনো কিছুই নেই। আকাশ আশিকে দেখে তাকে হঠাৎ জড়িয়ে ধরলো। হঠাৎ আক্রমণে আসে কিছুটা পিছিয়ে গেল। কি হলো, মেয়েদের মতো হুটহাট জড়িয়ে ধরছিস কেন? এখন আমার বউকে জড়িয়ে ধরা হয়নি এভাবে, একদম আমার ইজ্জতে হাত দিবি না। আশিকের কথায় কান্না দিয়ে আকাশ বলে উঠল, আমার বোন পৃথিবীর সব থেকে ভাগ্যবতী ভাইয়া, যে তোমার মতো মানুষ তাকে ভালোবাসে। এতটা নিখুঁতভাবে আমরা কেউ আগলে রাখতে পারতাম না। আকাশ আশিকের বুকে হাত দিয়ে সান্ত্বনা দিল। তারপর দুই ভাই মিলে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আশিক তড়িঘড়ি করে মিটিং রুমে ঢুকে মিটিং শেষ করলো। তারপর আশিককে আসলাম সর্দার তার কেবিনে যেতে বলে আগেই চলে গেল। আশিক বুঝতে পেরেছে নিশ্চয়ই তাকে জবাবদিহি করতে হবে আজকে ঘটনার জন্য, কিন্তু এতে তার বিন্দুমাত্র কোনো চিন্তার লেশ পর্যন্ত নেই। সে যে তার প্রেয়সীকে রক্ষা করতে পেরেছে, এটাই অনেক, বাকি সব তার কাছে গুরুত্বহীন। আসবো, এসো। আশিক বাবার অনুমতি পেয়ে রুমে প্রবেশ করলো। পাক্কা 5 মিনিট নীরবতা চলল। শব্দহীন ঘরে দুজনের নীরব। 5 মিনিট পর আসলাম সর্দার বলে উঠল, তুমি এই অফিস নিতে কোনো ধরনের মজা বা ফাজলামি করতে পারো না। যদি ভালো না লাগে তাহলে কাল থেকে আর অফিসে আসার দরকার নেই। বিব্রতবোধ সৃষ্টি করো না। তোমার জন্য আকাশ অনেক হাত জোর করে মিটিংটা 1 ঘন্টার জন্য স্থগিত রেখেছে। আকাশ তোমার কত ছোট, তারপর তার মধ্যে কতটা দায়িত্ববোধ দেখেছো। তুমি বড় হয়ে এরকম আচরণ করবে এটা আশা করা যায় না।
তুমি সেই আগের ছোট আশিক নেই, যে এভাবে হুটহাট আবদার করবে আর মেনে নেওয়া হবে। মিটিংয়ের মাঝে চলে গেল। বিষয়টা এটা না, কোথাও গেলে বলে গেলে না। এটুকু রেসপন্স তো আমি বাবা হয়ে আশা করি, তাই না? আর আর কি এমন জরুরি কল এলো যে না বলেই চলে গেলে? সময় ছিল না আমার, যাওয়াটা জরুরি ছিল। আশিকের নির্বিকার উত্তর। আশরাফ সর্দার এবার রেগে উঠল। কি এমন জরুরি কাজ ছিল? 1 মিনিট সময় হয়নি তোমার বলে যাওয়ার? 1 মিনিট কেন, 1 সেকেন্ড সময় ছিল না আমার কাছে। মাথা নিচু করে সোজা উত্তর করলো, যেন প্রশ্ন উত্তর পর্ব চলছে। আশিকের ভাবলেশীন উত্তর পেয়ে আশরাফ সর্দার আরও রেগে গেল। তুমি কি বলতে চাও? এটাও জরুরি কাজ ছিল তোমার? আমাকে সময় মূল্য শিখাতে এসো না, চলে যাও। বাইরে থেকে এমন ঝড় তোলানো কথা শুনে ও দাঁড়িয়ে আছে। আসলাম সর্দারের 3 ভাই, তারা কিছু বলতেও পারছে না। বড় ভাইয়ের মুখের উপর কোনো কথা বলেনি, তার উপর দরজা বন্ধ করেছে। যে একটু শান্ত হতে বলবে তার উপায় নেই, তাই বাপ ছেলেকে কিছুটা একাই ছেড়ে দিল। আশিক দরজা খুলে হন হন করে বেরিয়ে আসলো। তার এমন অপমান বোধ লেগেছে। অবশ্য শিক্ষিত ছেলে মেয়েদের আত্মসম্মান বোধটা একটু বেশিই থাকে। তবে এখানে আসলাম সর্দারের রাগ হওয়াটাই স্বাভাবিক। যদিও আশিক সব খুলে বলতো তাহলে আসলাম সর্দার কিছু বলতো না। রাত প্রায় 9টা বেজে গেছে। আশিক এখনো ঘরে ফেরেনি। অফিস থেকে বের হয় আর বাড়িতেও আসেনি। অফিসের কথা শুনে রেবেকা বেগম চিৎকার করে বাড়ির মাথায় তুলেছে। শান্ত স্বভাবের মেয়ে ছিল রেবেকা বেগম। ছেলেকে 8 বছর পর কাছে পেয়েছে, তারপর আবার যদি এভাবে রাগ করে বাড়ির বাইরে থাকে, কোথায় গেছে না গেছে কেউ জানে না। কল দিলে ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এত বছর সংসার করার মাথায় আজ রেবেকা বেগম হিংস্র বাহিনীর ন্যায় আচরণ করছে। তার একটাই মাত্র আদরের ছেলে, তাকেও বারবার এই পরিবারের জন্য দূরে যেতে হয়। স্ত্রীর একটা কথারও উত্তর করতে পারল না আসলাম সর্দার। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে দেখছে তার স্ত্রীর পানে। এ তার কোন স্ত্রী, যে সর্বদা শান্ত, বুঝদার, নর্ম, ভদ্র? কোনোদিন তাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়নি। আমার ছেলে যদি আপনার এতটাই অসুবিধার করে, তাহলে আমি কালকেই আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আপনি থাকুন আপনার কাজ নিয়ে। বাকি জীবন আমি একাই পার করতে পারবো আমার ছেলের সাথে। আসলাম সর্দার কোনো কথা বলল না। সে জানে মেয়ে মানুষ বাঁকা পাঁজরের হাড়ে গতিতে তারা বাঁকা থাকবে। তাদের মন কোমল, নরম মাটির মতো, যা দিয়ে সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস তৈরি করা যায়। আবার তাদের আগুন ধরে শক্ত ইটেও পরিণত করা যায়। এখন যার যার মতো যে পন্থা বেছে নেবে সে তেমনই ফলাফল পাবে। আসলাম সর্দার বুদ্ধিমান মানুষ, সে চুপ করে আছে। তার স্ত্রী একা চুপ হয়ে যাবে, হলেও তাই চুপ হয়ে নিজের ঘরে গেল। এদিকে আশিক ফোন চার্জ না থাকায় অফ হয়ে গেছে। চার্জ করে দেখে বাড়ি থেকে অনেক কল এসেছে। তার মধ্যে অবাক করা বিষয়, অনাকাঙ্ক্ষিত একটা নাম্বার, যা থেকে কখনো কোনো কল আসেনি, তবে অপেক্ষায় ছিল। অষ্টদশীর মনে চিন্তার ছাপ পড়েছে যখন জানতে পেরেছে আশিক মিটিংয়ের মাঝে চলে গেছে। বলি আশিকের বাবা তাকে অনেক কথা শুনিয়েছে, কিন্তু আশা তো জানে যে আশিক তার কাছে গেছিল। যখন বলতে যাবে মস্তিষ্কে মনে পড়ল আশিক তাকে বারণ করেছে বাড়ির কাউকে কিছু না বলতে, তাই আর কোনো কথা বলেনি। সবাই যখন ফোন করছিল কিন্তু বন্ধ পাওয়ার আয়েশার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। তাহলে কি উনি সত্যি বাড়ি ছেড়ে চলে গেলেন? তাহলে আমি কি ওনাকে আর কোনোদিন দেখতে পাবো না? নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে ফোন হাতে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো নাম্বার বার করে রাখলো, কিন্তু কল দেওয়ার মতো বন্ধুমাত্র সাহস পেল না। অনেক সময় নিয়ে ধীরে সুস্থে দীর্ঘশ্বাস ছেড়ে কল দিল, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন বন্ধ। আশার এখন প্রচুর ভয় পেল, যদি সত্যি আর না ফিরে। উনি আমার কথা একবারও ভাবলো না? নেত্র বেয়ে পড়ল অশ্রু। হঠাৎ করে হাতের মুঠো ধরা রাখা ফোন বেজে উঠল। চক্ষু মেলে ফোনের স্ক্রিনে রাখতেই সে অনাকাঙ্ক্ষিত নাম্বার দেখতে পেল। সময় দিলে যদি কেটে যায় আর কল না করে, আবার যদি ফোন বন্ধ করে রাখে তখন কি হবে? এই ভেবেই কল রিসিভ করলো। আশিক অবাক হলো। একবার রিং হতেই কল রিসিভ হলো। ফোন হাতে নিয়ে বসেছিল তার মানে। হন্তদন্ত হাতে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস? তোর কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? শরীর ঠিক আছে?
আশা ফোনের ওপাশ থেকে চক্ষু দুটো ছোট করলো। একসাথে এত প্রশ্ন বলে কিভাবে উত্তর দিবে? নিজের বাড়ি ছেড়ে গেছে তার চিন্তায় বাড়ির সবাই অস্বস্তি অস্থির, আর সে আমাকে নিয়ে পড়ে আছে। বিচলিত কণ্ঠে আবার বলল, কি হলো? শরীর কি খারাপ লাগছে? জ্বর এসেছে কি? আশিকের এমন শান্ত বিচলিত কণ্ঠ বলে দেয় সে তার সুহাসিনীকে কতটা ভালোবাসে। ছোট করে একটা উত্তর করলো, না। তাহলে কি হয়েছে? বাড়িতে সব ঠিকঠাক আছে? না, বড় আম্মু অনেক কান্না করেছে আপনার জন্য। বড় আব্বুকে অনেক কথা শুনিয়েছে। আপনি কখন আসবেন? কেন? বড় আম্মু আপনাকে খুব মিস করেছে। আপনি চলে আসুন প্লিজ। তার কেউ মিস করছে না? আশা লজ্জা পেল। সে তো মিস করেছে, কিন্তু কিভাবে বলবে? ধীরে উত্তর করলো, কে? খেয়েছিস? হুম। ঘুমিয়ে পড়। আপনি আসবেন না? আশিক খান ওপাশে মুচকে আসলো। সে তো আরো এগিয়ে যাচ্ছে তার প্রিয়সীকে পাওয়ার জন্য। ছোট করে উত্তর দিল, হুম। বলে কল কেটে দিল। আশার অশান্ত মন শান্ত হয়ে গেল আশিক ফেরার কথা শুনে, কিন্তু কখন আসবে এটা ভেবে অপেক্ষায় জেগে আছে। এদিকে রাত 12টায় ফিরল আশিক, সাথে আকাশও। বাড়িতে প্রবেশ করার পূর্বে দুজন দুজনার দিকে তাকে একটা মুচকি হাসি দিল। এটা রহস্যের হাসি। আশিক ফ্রেশ হয়ে আয়শার রুমের দিকে গেল। দরজা খুলে রেখেছে বিদায় আশিকের ব্যালকনি টপকাতে হলো না। সোজা ঢুকে বলো, গিয়ে দেখে ঘুমিয়ে পড়েছে। আয়শা অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আশিক আয়শার সামনে বসে বলল, কপালে থাকা বিরক্তিকর চুলগুলো নিজ দায়িত্বে হাতের সাহায্যে সরিয়ে কানে গুঁজে দিল। কত মায়াবী লাগছে দেখতে। জীবনে আর কিছু চাওয়ার নেই মায়াবতী। শুধু তোমায় পেলে জীবনটা আমার পরিপূর্ণ। বসন্ত হয়ে ধরা দিবে আমায় আঙিনায়। আজকাল তুইও আমাকে মিস করিস আমার বসন্তের পাখি। তোর ফোন পেয়ে কতটা খুশি হয়েছি তুই নিজেও জানিস না। আজ মনে হয় আমার ফোনটাও পূর্ণতা পেল। কেবল আমি শূন্য। সকালে ঘুম থেকে উঠেছে মৃদু, কিন্তু কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে। মাথা যেন বালিশে আটকে ধরেছে। মনে মনে বলো, আমার এরম লাগছে কেন? মনে হয় ন্যাড়া করেছি। ধুর, কী সব ভাবছি। এই মেয়ের চুল কাটতে গেছিলাম, তাহলে আমি কেমন ন্যাড়া হব? আমার মাথাটা কেমন মনে হয় নষ্ট হয়ে গেছে। ঘুমে টলতে টলতে খাট ছেড়ে উঠে দাঁড়ালো। কেমন যেন মাথা হালকা হালকা লাগছে। বাতাসে মাথা ভেদ করে যেন মগজে প্রবেশ করেছে। আয়নার সামনে দাঁড়াতেই আ করে চিৎকার দিয়ে বসে পড়ল। সাথে সাথে মিতুর বাবা মা মিতুর রুমে চলে আসলো। মিতু হাঁটু মুড়ে বসে কাঁদছে। যেখানে নারীর শাড়িতে আর মেয়েদের চুলের সৌন্দর্য, মেয়েদের সৌন্দর্য বৃদ্ধিতে চুলের ভূমিকা অনেক। চুল মেয়েদের আত্মবিশ্বাসের সাথে সাথে ইতিবাচক প্রভাব ফেলে। এই চুলকে হারিয়ে ফেলে মৃদু। মৃদুর এই অবস্থা দেখে বিচলিত হয়ে পড়লেন মিতুর মা। কি হলো? মিতুর বাবাও একই প্রশ্ন। কি করে হলো? হলো এসব কি করলো? তুমি কি দেখছো কাউকে? মিতুর বাবা যেহেতু এলাকার এমপি, সেহেতু বিপরীত দলের মানুষরা তার সাথে শত্রুতা করবে, দুর্বল থেকে আঘাত করার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক। তার উপরে একটা মাত্র মেয়ে। মিতু কাঁদতে কাঁদতে লাগলো প্রায়, কিন্তু এমন ঘটনা কে করবে তার সাথে? মুহূর্তে মনে পড়ে গেল কালকে কলেজে ঘটে যাওয়া ঘটনার কথা। একটু একটু বুঝতে পারলো এরকম কাজ কে করবে। ওখানে কারো একটা সাহস হয়নি। তাহলে কে হতে পারে? কোনোভাবে আশিক স্যার নয় তো? তৎক্ষণাৎ গলদ কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল, না! মেয়ের এরকম পাগলামি অবস্থা দেখে মিতুর বাবা মা দুজনেই ভেঙে পড়লেন। আমি কাউকে ছাড়বো না। তুমি কার কথা বলছো? যে আমার এমন অবস্থা করেছে? কে করেছে? তুমি শুধু একবার নাম বলো। তুমি নিশ্চিত থাকো, আজকে তার এমন অবস্থা করবো সারা জীবন মনে রাখবে। বলেই বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। টিচারদের বললেন আশিকের বাবাকে ফোন করে নিয়ে আসতে এই মুহূর্তে। তার হুমকিতে কিছুটা ভয় পেল আসলাম সর্দারকে। আসতে বলছেন। হঠাৎ ডাকে আসলাম সর্দার কিছু বুঝলো না। কেন ডাকছে আজকে? আসার জন্য? তখনই আসে কালকে মিটিং ছেড়ে চলে যাওয়ার কথা মনে হলো। সে ভেবে নিয়েছে আশিকের জন্যই ডেকেছে, কিন্তু কি কি আর করবে? স্যার যেহেতু ডেকেছে তো যেতেই হবে।
সামনাসামনি বসে আছে আসলাম সর্দার ও আজমল সর্দার। আর তার ছেলে মেয়েদের জন্য সম্মুখে বসে আছে দুই বন্ধু নামে শত্রু। এত বছর পরে আবারও দেখা হয়েই গেল আসলাম সর্দার। সবই নিয়তি। তোর ছেলে কিভাবে এত বছর পর আবারও দেখা হয়ে গেল আসলাম সর্দার। সবই নিয়তি।